হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশাল। আজকে আমরা ক্লাস 11-এর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র তার সেকশন এর যে সমস্ত প্রশ্নগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের যে তৃতীয় সূত্র সেখান থেকে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র প্রতিষ্ঠা করতে হবে। তাহলে কিভাবে এটা সম্ভব হবে? না, ধরে নাও M1 আর M2 দুটো ভরের দুটি গ্রহ ধরে নিচ্ছি M1 ও M2 ভরের দুটি গ্রহ সূর্যকে বৃত্তাকার পথে আবর্তন করছে, বৃত্তাকার পথে পরিক্রমণ করছে। তাহলে নিশ্চয়ই একটা কক্ষপথ ধরে যেহেতু পরিক্রমণ করছে সেই কক্ষপথের একটা ব্যাসার্ধ থাকবে। তাহলে ব্যাসার্ধ যথাক্রমে লিখো যে কক্ষপথের ব্যাসার্ধ যথাক্রমে, ধরে নিচ্ছি একটা গ্রহের ক্ষেত্রে ব্যাসার্ধ R1 এবং আরেকটা গ্রহের ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে R2। আবার এদের প্রত্যেকের নিশ্চয়ই একটা পর্যায়কাল থাকবে। তাহলে পর্যায়কাল যথাক্রমে কি দিয়ে প্রকাশ করে থাকি? না, ক্যাপিটাল টি দিয়ে। তাহলে T1, আরেকজনের হচ্ছে T2। তাহলে প্রথম গ্রহ যেহেতু বৃত্তাকার পথে আবর্তন করছে তাহলে তার নিশ্চয়ই একটা অভিকেন্দ্র বল আছে। তাহলে প্রথম গ্রহের অভিকেন্দ্র বল F1। অভিকেন্দ্র বলের রাশিমালা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে দুটো লেখা হয়ে থাকে, একটা লেখা হতো যে mv²/r, আবার ভি সমান আমরা কি জানতাম? ওমেগা আর। ওমেগা সমান কি লিখতাম? v/r। তাহলে এই ইকুয়েশনটাকে আরো কিভাবে লেখা যেতে পারে? m ওমেগা² আর এরকম হয়। তাহলে অভিকেন্দ্র বলের এই ক্ষেত্রে কি ইকুয়েশন হবে? না, M1 ভর ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে R1 কক্ষপথ, R1 ব্যাসার্ধের কক্ষপথে। তাহলে এরকম লিখলাম। আবার ওমেগা সমান লেখা হয়ে থাকে 2π/t। তাহলে এখানে যদি মান বসাই তাহলে নিশ্চয়ই কি হয়ে যাবে? 2π² কি হয়ে যাবে? 4π। তাহলে 4π² M1 R1/T1² লিখতে পারি এক্ষেত্রে। এবং দ্বিতীয় গ্রহের অভিকেন্দ্র বল F2 সমান লিখতে পারি M2 ওমেগা² R2। তাহলে তারও একই রকম ভাবে একটা রাশিমালা পাওয়া যাবে যে 4π² M2 R2 বাই হচ্ছে T2²। এখন যদি আমরা F1/F2 করি কি পাবো? F1/F2 যদি করো তাহলে দেখো M1 R1 T2² বাই পাবো M2 R2 T1²। এবার কেপলারের তৃতীয় সূত্র আমাদের কি বলছে? না, কেপলারের তৃতীয় সূত্রানুযায়ী কি লিখতে পারি? কেপলারের তৃতীয় সূত্রানুযায়ী কি হয়? না, T² প্রপোর্শনাল টু হয়ে থাকে R3। এটা তাহলে এখান থেকে বলতেই পারি যে T2² বাই T1² সমান লেখা যেতে পারে কি? না, R2/R1 তার হোল কিউব লেখা যেতে পারে। তাহলে এখানে যে T2²/T1² যেটা আছে সেটাকে আমি রিপ্লেস করতে পারি কাকে দিয়ে? R2/R1 এর কিউব দিয়ে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখন যে F1/F2 সমান, দেখো M1/M2 যেমন আছে
ইন্টু R1/R2 থাকুক, তার জায়গায় এখন লিখবো কি না R2 এর কিউব বাই R1 এর কিউব। তাহলে এটা একটা কাটলো, তাহলে নিচে পড়ে থাকছে R1 এর স্কোয়ার, এটার সাথে এটা কাটলে এখানে পড়ে থাকছে R2 স্কোয়ার। তাহলে কি পাচ্ছি না M1 বাই R1 স্কোয়ার ইন্টু M2 বাই R2 স্কোয়ার বাই M2, R2 স্কোয়ার বাই M2, এরকম রাশিমালা পাচ্ছি। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি যে F1 বাই M1 R1 স্কোয়ার সমান লিখতে পারি যে F2 বাই M2 R2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ধ্রুবক হচ্ছে। তাহলে যে কোনো গ্রহের ক্ষেত্রে, যে কোনো গ্রহের ক্ষেত্রে এফ সমান কি হয় সাম কনস্ট্যান্ট কে ইন্টু এম আর স্কোয়ার, যেখানে কেটা হচ্ছে কনস্ট্যান্ট। অর্থাৎ কি দেখতে পাচ্ছি না এফ প্রপোর্শনাল টু এম বাই আর স্কোয়ার, মানে ভরের সাথে সমানুপাতিক এবং দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই যে আকর্ষণ বল, অর্থাৎ আকর্ষণ বল গ্রহের ভরের সমানুপাতিক, সমানুপাতিক যেহেতু এই আকর্ষণ বল, যেহেতু এই আকর্ষণ বল পারস্পরিক, দুটো ভরের মধ্যে ক্রিয়া করে, যেহেতু এই আকর্ষণ বল হচ্ছে পারস্পরিক, তাই এই বল কি হবে না সূর্যের ভরের সঙ্গেও সমানুপাতিক হবে। এই বল সূর্যের ভরের সঙ্গেও সমানুপাতিক হয়, সমানুপাতিক হয়। অর্থাৎ এফ প্রপোর্শনাল টু, আমি এখন কি লিখতে পারি এম এম বাই আর স্কোয়ার। অতএব এফ সমান আমরা কি জানি জি ইন্টু এম এম বাই আর স্কোয়ার। আর এটা কার সূত্র না নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে এইভাবে আমরা কেপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্রে আসতে পারি। তাহলে এই ছিল আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। নেক্সট বলেছে যে ঘনত্ব যদি রো হয়, ভর এম হয়, আয়তন যদি ভি হয়, তাহলে রো সমান লেখা হয় এম বাই ভি। এই সম্পর্ক প্রমাণ করতে বলেছে যে গামা সমান 1/ρ ডি রো ডিটি। তাহলে এটা কিভাবে আসবে না, তাহলে দেখো গামা সমান হচ্ছে না 2 নম্বরের প্রশ্নের উত্তর আমরা কি লিখতে পারি, দেখো আমরা একটা সম্পর্ক জানি যে গামা সমান হচ্ছে কোন চ্যাপ্টার না কঠিনের দৈর্ঘ্য প্রসারণ থেকে দেখতে পাবে যে গামা সমান লেখা হয় তাকে ডেল্টা ভি, আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয় তাকে, এটাকে গামা, গামা কি না আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান ভি ইন্টু ডেল্টা টি, এটা লেখা হয় থাকে। তাহলে রো সমান এখানে বলে দিয়েছে যে এম বাই ভি, তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি লিখতে পারি ডি রো বাই ডিটি সমান, এটা ডেরিভেটিভ করলে কি হবে ভি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে মাইনাস 1/ভি স্কোয়ার ইন্টু, যেহেতু এটা ভি আমি ডেরিভেটিভ করছি টি এর রেসপেক্ট, তাই আমাকে এখানে কত দিতে হবে ডিভি বাই ডিটি, কারণ এটা আমি ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, কিন্তু আসলে এইখানটা হচ্ছে কার রেসপেক্টে টি এর রেসপেক্টে। তাহলে ডি রো বাই ডিটি সমান, আমি এখান থেকে একটা ভি এদিকে বের করে নিচ্ছি, তাহলে মাইনাস অফ এম বাই ভি একটা লিখছি, এবং এই ভিতরে আর একটা ভিকে আমি রাখছি, দিয়ে লিখছি যে ডিভি বাই ডিটি এরকম রাখছি। আচ্ছা এটার মানে কি বুঝাচ্ছে, দেখো আমরা যে আয়তন প্রসারণ গুণাঙ্কের যে সমীকরণটা জানি গামা রিলেটেড, যে গামা সমান হয় আয়তন পরিবর্তন বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা পরিবর্তন, এটা জানি। তাহলে দেখো এখানে ডিভি মানে কি বুঝাচ্ছে আয়তনের পরিবর্তন, ডিটি মানে টেম্পারেচারের পরিবর্তন, এবং ভি মানে প্রাথমিক আয়তন। তাহলে এই যে ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা তো একই বুঝাচ্ছে, এই যে ডিভি এখানে আছে ডেল্টা ভি, এখানে ভি আছে এখানেও ভি আছে, এবং এখানে ডেল্টা টির জায়গায় ডিটি আছে। তাহলে আমি তো এটা সমান লিখতেই পারি যে এম বাই ভি ইন্টু গামা। আর এম বাই ভি মানে কি হয়
না রো হয়, তাহলে মাইনাস রো ইন্টু গামা। তাহলে আমাকে এখানে চেয়েছে যে গামার মান কত, তাহলে গামা সমান আমি লিখতে পারি মাইনাস অফ 1/ρ ইন্টু ডি রো বাই ডিটি। তাহলে এইটি আমাকে প্রমাণ করতে বলেছে। আমাদের পরের প্রশ্ন আছে অথবাতে যে 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলাকার বস্তু 500 কেলভিন উষ্ণতায় 450 ওয়াট ক্ষমতাকে বিকিরিত করে। যদি ব্যাসার্ধ অর্ধেক করে দিই এবং উষ্ণতাকে দ্বিগুণ করি তাহলে বিকিরিত ক্ষমতার মান কত হবে। তাহলে এটা কিভাবে করবে, না এটা করার জন্য আমাকে যেতে হবে স্টিফানের সূত্র। স্টিফান কি বলেছিল, না স্টিফানের সূত্র আমাদের বইতে কি লেখা আছে, না প্রতি একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে কোন একটা আদর্শ কৃষ্ণ বস্তু কর্তৃক বিকীর্ণ তাপটা কি হয়, পরম উষ্ণতার চতুর্থ ঘাতের সাথে সমানুপাতিক। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে এবং প্রতি সেকেন্ডে একটা আদর্শ কৃষ্ণ বস্তু কর্তৃক এই যে বিকিরিত তাপ, এটা কার সাথে সমানুপাতিক হয়, না পরম উষ্ণতার চতুর্থ ঘাতের সাথে সমানুপাতিক হয়। এবার এটা সমান আমরা লিখেছিলাম কি, না ই সমান একটা কনস্ট্যান্ট এসেছিল সিগমা T⁴। তাহলে এই যে এই জিনিসটা মনে রাখতে হবে আমাকে কিসের সাথে সম্পর্কিত, না প্রতি একক ক্ষেত্রফল আর প্রতি সেকেন্ডে। এগুলোকে যখন আমরা এক এক করি তখনই কিন্তু এই ফর্মুলাটা পাই। তাহলে প্রতি একক ক্ষেত্রফল হতে হবে আর প্রতি সেকেন্ডে। তাহলে এখানের ক্ষেত্রে আমি বলছি যে E/A × T সমান সিগমা T⁴। আমি এখানে ক্ষেত্রফল আর যে টাইমটা আছে সেটাকে আমি এক করছি না, এটা ছোট হাতের টাইমটা ছোট হাতের। তাহলে আমি বলতে পারছি শুধু টাইমটা যদি 1 সেকেন্ড ধরি তাহলে E/T সমান বলতে পারি যে সিগমা T⁴ ইন্টু এই যে ক্ষেত্রফল, এরকম লিখতে পারি। ক্ষেত্রফলটাকে আমি যদি একক না ধরে থাকি, তাহলে এখানে বলেছে প্রথম ক্ষেত্রে কি হয়েছিল, না প্রথম ক্ষেত্রে আমার যে তাপটা ছিল 450 এবং সিগমা যেমন আছে আছে, ক্ষেত্রফলের জায়গায় কত বসাবো, πr²। তাহলে πr² জায়গায় লিখবো, যেহেতু হচ্ছে এটা কি একটা আদর্শ কৃষ্ণ বস্তু গোলাকার, মানে 4πr²। তাহলে 4πr² জায়গায় আমি লিখছি 12 সেমি ছিল, মিটারে কনভার্ট করলে 0.12² এবং টেম্পারেচার ছিল 500 ক্যালভিন। দেখে নি কি দেওয়া ছিল, না 450 ছিল ক্ষমতাটা এবং 500 ছিল হচ্ছে উষ্ণতা। এবার দেখো E/T মানে কি, ক্ষমতাকে বোঝাচ্ছে। তাহলে E/T মানে ক্ষমতা, তাই 450 বসিয়েছি, এই ফর্মুলা থেকে এটা করছি। তাহলে E/T মানে ক্ষমতাকে বোঝাচ্ছে 450 সিগমা 4πr², এখানে 500, এটা T⁴। তাহলে এটাকে আমরা দিচ্ছি 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কি লিখা যাবে, P সমান লিখছি, দ্বিতীয় ক্ষেত্রে পিটা বের করতে বলেছে। তাহলে সিগমা ইন্টু তার ক্ষেত্রে কি হয়েছে 4π, ব্যাসার্ধটাকে কি করে দিয়েছে অর্ধেক, মানে 0.06 এটা এখন হয়ে যাবে, এবং উষ্ণতাটাকে কি করে দিয়েছিল দ্বিগুণ করে দিয়েছিল, মানে এখন 500টা দ্বিগুণ হলে 1000 ক্যালভিন। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 নম্বর। তাহলে এখন যদি আমরা 2/1 করি কি পাবো, পি পাবো। তাহলে পি সমান পাবো যে 1000 হোল টু দি পাওয়ার 4 বাই 500 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 0.06 তার হোল স্কোয়ার বাই 0.12 তার হোল স্কোয়ার ইন্টু এই যে 450টা ছিল কি হয়ে যাবে 450। তাহলে এটা হিসাব করলে পাবে 4 ইন্টু এখান থেকে পাবে 4 ইন্টু 450 কাটাকাটি করলে, মানে অ্যান্সার আসবে আমাদের 1800 ওয়াট। তাহলে এটি হবে অ্যান্সার। তাহলে এখানে জিজ্ঞেস করেছিল যে উষ্ণতা যদি দ্বিগুণ করা হয় এবং ব্যাসার্ধ অর্ধেক করলে বিকিরিত ক্ষমতার মান কি হবে। এর পরের প্রশ্ন আছে যে গাণিতিক রূপ সহ তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লিখো এবং প্রথম সূত্রের যে কোনো দুটি সীমাবদ্ধতা লিখতে হবে।
তাহলে এটার অ্যান্সার কি হবে? না, সূত্রটা কি বলেছিল? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। না, তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলে যে কার্য করতে সক্ষম, কার্য করতে সক্ষম কোনো সংস্থায় তাপশক্তি প্রদান করলে, তাপশক্তি প্রদান করলে সংস্থাটি দ্বারা গৃহীত তাপ শক্তি সংস্থাটির কি করবে না, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং সংস্থাটি দ্বারা বাহ্যিক কৃতকার্যের সমষ্টির সমান হবে। অর্থাৎ আমরা যদি কোনো একটা তাপগতীয় সংস্থা আছে ধরছি এটা, তাতে যদি আমরা বাইরের থেকে কিউ পরিমাণ তাপ দিই, তাহলে কিছু পরিমাণ তাপ কি করবে, এর অভ্যন্তরীণ শক্তি ইউ, ইন্টারনাল যে এনার্জি, এর বৃদ্ধি ঘটাবে। আর বাকিটা কি হবে, বাহ্যিক কার্য মানে ডাব্লু পাবো। তাহলে কিউ পরিমাণ তাপ দিলে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি হবে এবং কৃতকার্য পাবো। তাহলে আমরা যদি কোনো একটা তাপগতীয় সংস্থায় কিউ পরিমাণ তাপ দিয়ে থাকি, এবং যে কোনো সংস্থায় কি হবে না, ইনিশিয়ালি মানে প্রথমের দিকে, প্রথমে কি হয়, যে কোনো সংস্থায় যদি এখানে কোনো ধরলাম গ্যাস আছে ভরা এই সংস্থাটায় কোনো, তাহলে এই গ্যাসগুলো কি হয়, অনবরত ছুটে বেড়াচ্ছে পাত্রের মধ্যে, ফলে কি হচ্ছে, তাদের মধ্যে একটা গতিশক্তি আছে, আর সেই গতিশক্তির জন্য কি হচ্ছে, এদের মধ্যে একটা অভ্যন্তরীণ শক্তি প্রথমেই থাকে। আমি যদি উষ্ণতা নাও দিই, তাহলে প্রাথমিক একটা অভ্যন্তরীণ শক্তি আমার সিস্টেমে আছে। তারপরে যখন তাপ দিব, অণুগুলি ছুটাছুটি বাড়বে, মানে কি হলো, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। সেটা আমি বৃদ্ধি পেয়ে বলছি ইউ2 হলো। তাহলে প্রথমে যে শক্তিটা আছে সেটা হচ্ছে ইউ1, পরে বৃদ্ধি পেয়ে হয়েছে ইউ2। এবং যদি এই সিস্টেমটি দ্বারা কৃতকার্য ডাব্লু হয়ে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, যে কিউ সমান কি হয়, লেখা হয়, বলেছে যে সংস্থাটি দ্বারা গৃহীত তাপ অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি কতটা বৃদ্ধি পেয়েছে না, ইউ2 হয়েছে ইউ1 থেকে, তাহলে এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এবং ডাব্লু পরিমাণ কৃতকার্য। তাহলে এইটি হলো আমাদের তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, তার গাণিতিক রূপ। এটাকে যদি আমি সমাকলন রূপে লিখতে চাই, যদি তাহলে আমি কোনো একটা সংস্থায় ক্ষুদ্র তাপ ডিকিউ পরিমাণ দিয়ে থাকি, এবং তাতে তার অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি যদি ডিইউ পরিমাণ হয়ে থাকে, এবং কৃতকার্য আমরা সামান্য পাবো ডিডাব্লিউ, তখন আমরা লিখতে পারি যে এটি হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক। অর্থাৎ কিউ পরিমাণ তাপ দিলাম, অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ঘটলো এবং একটা কৃতকার্য পাওয়া গেল। এবার এখানে একটা প্রশ্ন ছিল যে এর সীমাবদ্ধতা কি ছিল, লিমিটেশন কি। সীমাবদ্ধতা বললে এখানে দুটো সীমাবদ্ধতা কি হবে না, তাপ প্রবাহের দিক নির্দেশ করে না, যে কোন দিকে হিট ফ্লো হবে, তাপ প্রবাহের দিক নির্দেশ করে না, তাপ প্রবাহের দিক নির্দেশ করে না, প্রথম সূত্র। 2 নম্বর কি না, কোনো তাপকে স্বতঃস্ফূর্তভাবে কার্যে রূপান্তর করা যায় না, তা ব্যাখ্যা করে না। তাহলে এইগুলো ছিল প্রথম সূত্রের সীমাবদ্ধতা। তারপরে 4 নম্বর প্রশ্ন বলেছে যে গ্যাসের গতিতত্ত্বের আলোকে অ্যাভোগাড্রো সূত্রটি প্রতিষ্ঠা করতে এবং দেখাতে যে একটি গ্যাস কর্তৃক প্রদত্ত চাপ গ্যাসের অণুর যে গতি। তাহলে প্রথমে আগে দেখে নাও যে অ্যাভোগাড্রো সূত্রটা কিরকম ভাবে আসবে।
তাহলে আমি বলেছি যে দুটো ভিন্ন গ্যাস নিলাম যাদের প্রতিটির চাপ পি, টি হচ্ছে তাপমাত্রা এবং আয়তন যদি ভি হয়, তাহলে প্রথম যে গ্যাস, তাহলে তার প্রতিটি অণুর ভর, প্রথম গ্যাসের প্রতিটি অণুর ভর কি হবে? দুটো গ্যাস নিয়েছি, তাহলে প্রথম গ্যাসটার প্রতিটি অণুর ভর আমি বলতে পারি m1। এবার সেই অণুর সংখ্যা কত বলবো? n1। এবং তার অণুগুলোর মূল গড় বর্গবেগ c1 বলছি। এবং দ্বিতীয় যে গ্যাস আছে, এখানটা আমি লিখছি দ্বিতীয় গ্যাস, তার ক্ষেত্রেও ভর কি? m2, অণু সংখ্যা n2 এবং গড় বর্গবেগ c2 যদি হয়, তাহলে উভয় গ্যাসের চাপ সমান হয়। গ্যাসের গতিতত্ত্ব থেকে কি লিখতে পারি? যেহেতু চাপ সমান, তাহলে গ্যাসের গতিতত্ত্ব থেকে কি লিখতে পারি? না, পি সমান হচ্ছে 1/3 m1 n1 c1 স্কোয়ার। আরেকজনের ক্ষেত্রে লেখা যাবে 1/3 m2 n2 c2 স্কোয়ার। আর উষ্ণতা যদি সমান হয়, উষ্ণতা সমান হলে গড় গতিশক্তি কিন্তু সমান হয়। কাদের? না, অণুগুলির গড় গতিশক্তি সমান হয় উষ্ণতা সমান হলে। তখন কি হবে? অতএব তখন আমরা লিখতে পারি যে গতিশক্তি কি? না, হাফ m1 c1 স্কোয়ার সমান হচ্ছে হাফ m2 c2 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা আমি বলছি 2 নম্বর। তাহলে উপরের এই দুটো সমীকরণ থেকে কি লিখতে পারি? না, উপরের দুটো সমীকরণ থেকে 1 ও 2 থেকে কি লেখা যাবে? না, n1 সমান n2। অর্থাৎ কি দেখা যাচ্ছে? না, একই উষ্ণতা, তাই উষ্ণতা সমান, এবং একই চাপে সমান আয়তন যে গ্যাস আছে, সমান সংখ্যক অণু থাকে। এটি ছিল অ্যাভোগাড্রো সূত্র। এবার বলেছে দেখাও যে একটি গ্যাস কর্তৃক প্রদত্ত যে চাপ গ্যাসের অণুর প্রতি একক আয়তনের গড় গতিশক্তির 2/3 হবে। তাহলে এটার সাথে অথবাতে ছিল, কিভাবে আসবে? দেখো, চাপের রাশিমালা এক্ষুনি দেখলাম, পি সমান কি লিখতে পারি? না, 1/3 রো সি স্কোয়ার। আবার রো সমান আমরা কি জানি? m/v। তাহলে m হচ্ছে কি? গ্যাসের আণবিক ভর বলতে পারি। ভি হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন, এবং সিটাকে বলা হচ্ছে আরএমএস ভেলোসিটি বা আরএমএস বেগ। তাহলে এখান থেকে লিখো পি সমান, মানে চাপ পি সমান 1/3 রো এর জায়গায়, এখানে রো এর জায়গায় আমি m/v বসাচ্ছি, m/v ইন্টু সি স্কোয়ার। এবার এটাকে একটু সাজিয়ে যদি লিখি, আমি বলছি হাফ ইন্টু এম সি স্কোয়ার করলাম, 1/2 গুণ করলাম, তাই জন্য এদিকেও 2 গুণ করছি, এদিকে নিচে 2/3 লিখছি। 2/3 কি পড়ে আছে? 1/v। তাহলে হাফ এম সি স্কোয়ার মানে তো গতিশক্তিকে নির্দেশ করছে, গ্যাসের অণুর যে গতিশক্তি, মানে ই কে নির্দেশ করছে। তাহলে ই ইন্টু 2/3 ভি, এরকম আসছে। এবার আমাকে এখানে বলেছে যদি আয়তনটা একক হয় তখন কি হবে? সে হচ্ছে কি হবে? গতিশক্তির 2/3। তাহলে আয়তন যদি একক হয়, তাহলে ভিটাকে যদি আমরা 1 করি, ধরি ভি সমান 1, প্রশ্ন বলেছে একক আয়তন, তখন কি হয়ে যাবে? 2/3 ইন্টু ই। তাহলে তখন চাপ সমান, আমাকে প্রমাণ করতে বলেছে যে গতিশক্তির 2/3। তাহলে এইভাবে আসবে।
আমাকে বলেছে যে প্রতি একক আয়তনের গড় গতিশক্তি 2/3 একটি পরীক্ষায় দেখা গেল যে একটি ষোড়শলাকা এবং একটি সনোমিটার দুটো তার আছে, প্রতি সেকেন্ডে 5টি করে স্বরকম্প প্রদান করে। যখন তারের দৈর্ঘ্য 1 মিটার হবে একবার, আর একবার 1.05 মিটার হবে, ষোড়শলাকার কম্পাঙ্ক কত হবে? কিভাবে পাবে? দেখো, প্রথমে ধরে নাও যে নিউ1 এটা সমান লিখতে পারি সনোমিটারের প্রথম তারের কম্পাঙ্ক, যখন দৈর্ঘ্য বা লেন্থ আমার কত আছে না, L1 সমান আমি বলছি 1 মিটার। নিউ2 কি হবে না, সোনোমিটারের যে দ্বিতীয় তার আছে তার কম্পাঙ্ক, যখন দৈর্ঘ্য L2 সমান আমার 1.05 মিটার। আর নিউ যেটা আছে সেটা আমি বলছি ষোড়শ যে শলাকা আছে তার কম্পাঙ্ক, ষোড়শ শলাকার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এবার সোনোমিটারের ক্ষেত্রে একটা ইকুয়েশন, যে ফ্রিকোয়েন্সি যেটা হয় সেটা কি হয়, তারের যে দৈর্ঘ্য তার সাথে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা ইকুয়েশন। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, বলতে পারছি যে নিউ1/নিউ2 যদি লিখি, তাহলে আমাকে লিখতে হবে নিশ্চয়ই L2/L1। L2/L1 এর মান দেখো, L2 এর মান 1.05, আর L1 এর মান যদি 1 হয় তাহলে এটা সমান 105/100 লিখি। কাটাকাটি করলে 5×20=100, 5×21, তাহলে 21/20। তাহলে স্বভাবতই কি নিউ1 এর মানটা দেখো বেশি আছে এবং নিউ2 এর মানটা কিন্তু কম আছে। তাহলে আমি কি লিখতে পারি, যেহেতু নিউ1 এর মান বেশি, তাহলে আবার নম্বর অফ ওখানে কি আছে, নাম্বার অফ বিটস, এই যেখানে বলেছে কটি কম্পন তৈরি করে না, 5টি। তাহলে এখানে লিখতে পারি যে স্বরকম্পের সংখ্যা সমান কি লেখা হয় সূত্র, স্বরকম্পের সংখ্যা সমান হয় আবার কম্পাঙ্কের পার্থক্য। কম্পাঙ্কের পার্থক্য সমান লেখা হয় তাকে স্বরকম্পের সংখ্যা। তাহলে কম্পাঙ্কের পার্থক্য কিভাবে তুই দেখবো, দেখো একবার হচ্ছে নিউ1 হচ্ছে যেহেতু বেশি, তাহলে একবার হবে কি এ বেশি, নিউ1 মাইনাস নিউ সমান 5টি স্বরকম্প পেতে পারি। আবার হতে পারে যে নিউ মাইনাস নিউ2 সমান হবে 5। অর্থাৎ যখন আমাদের যে দৈর্ঘ্য নিউ1 মানে কি, এই যে দেখো এখানে দৈর্ঘ্য নিউ1 কখন হয়েছিল, যখন দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তাহলে যখন দেখছি লেন্থ 1 মিটার হচ্ছে, কে কমে যাচ্ছে না, ষোড়শলাকার কম্পাঙ্ক কিন্তু কমে যাচ্ছে, কম হচ্ছে। আবার যখন লেন্থ হচ্ছে 1.05 মিটার, তখন কি হচ্ছে, ষোড়শলাকার কম্পাঙ্ক বেশি হচ্ছে, তাই ষোড়শলাকার কম্পাঙ্ক তাহলে একবার এটা বেশি হবে, একবার ওটা বেশি, এরকম করে দেখাতে হবে। তাহলে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর বলছি। তাহলে 1 ও 2 থেকে কি লিখতে পারি না, নিউ1 মাইনাস নিউ2 সমান হিসাব করলে দেখা যাবে যে 10 আসছে। আবার এখানে এই সমীকরণ থেকে কি লিখতে পারি, নিউ1 এর মান লিখতে পারি, নিউ1 সমান কি লিখতে পারি 21/20, নিউ2টা কোনাকুনি গুণ করতে পারি। তাহলে এখান থেকে লেখা যাবে যে নিউ1 এর জায়গায় 21/20 নিউ2 মাইনাস নিউ2 সমান 10, और 21 নিউ2 মাইনাস 20 নিউ2 সমান 10 × 20 মানে 200, বা নিউ2 সমান আসছে 200। কিন্তু আমাকে চেয়েছে ষোড়শলাকার কম্পাঙ্ক কত, মানে নিউ এর মান চেয়েছে। তাহলে এই সমীকরণে বসে দিলেও পেতে পারি, এখানে বসালেও পেতে পারি। তাহলে এখান থেকে কি লিখতে পারি, 2 নম্বর সমীকরণ থেকে নিউ এর মান পেতে হবে। তাহলে নিউ সমান কি হবে, 200 প্লাস 5 মানে 205 হার্জ। তাহলে এটি হবে আমাদের অ্যান্সার। আমাদের জিজ্ঞেস করেছিল যে ষোড়শলাকার কম্পাঙ্ক কত হবে, না 205 হার্জ হবে অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে নমুনা প্রশ্নপত্র, তার
সেকশনের প্রথম 5টি প্রশ্নের সলিউশন।